আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। আমরা ট্যাগ কোয়েশ্চেনের আজকে একেবারে ইচ এন্ড এভরিথিং যা আছে, আর যেটাকে আমরা ইংরেজিতে কি বলি, প্রস এন্ড কনস, মানে সবকিছু একদম খুঁটিনাটি আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। প্রথমত আমাদের টপিকটার নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন। এখন এই ট্যাগ কোয়েশ্চেন, অনেকে এটাকে কোয়েশ্চেন ট্যাগও বলে, বা হচ্ছে কোয়েশ্চেন ট্যাগ বা ট্যাগ কোয়েশ্চেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের নাম এটার দিয়ে থাকে। তো এখন এটার নাম কি আসলে ট্যাগ কোয়েশ্চেন নাকি কোয়েশ্চেন ট্যাগ? এটা হচ্ছে একটা অনেকেই জায়গায় আসলে কনফিউজড হয় যে ভাই এটাকে কি কিছু কিছু বইতে তো আমরা এটাকে দেখেছি ট্যাগ কোয়েশ্চেন, আবার কিছু কিছু বইতে থাকে যে এটা কোয়েশ্চেন ট্যাগ। এখন কথা হচ্ছে কি আসলে তাহলে আমরা কি বলবো এটাকে? তো এটার পেছনে কারণটা কি, বা সেটা কেন কখনো কোয়েশ্চেন, মানে কেউ কোয়েশ্চেন ট্যাগ কেন বলে বা কেউ আবার ট্যাগ কোয়েশ্চেন কেন বলে? বিশেষ করে যারা অ্যাডভান্স ফলো করো, অ্যাডভান্সে কিন্তু কোয়েশ্চেন ট্যাগ দেওয়া আছে টপিকটার নাম। আবার যারা নবদূত ফলো করে সেখানে আবার ট্যাগ কোয়েশ্চেন দেওয়া আছে। তার মানে হচ্ছে কি এক এক বইতে এক এক রকম প্যাটার্ন ইউজ করতেছে। তো এটা কেন সেটা আমরা আগে লিখি। কোয়েশ্চেন কোয়েশ্চেন ট্যাগ আর হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন ব্রিটিশ ফরম্যাট ইউজ করে। যারা ব্রিটিশদেরকে ফলো করে তারা লিখে কোয়েশ্চেন ট্যাগ, আর যারা আমেরিকানদেরকে ফলো করে তারা লিখে ট্যাগ কোয়েশ্চেন। আর আমরা সাধারণত ট্যাগ কোয়েশ্চেনই বলি। কেন ট্যাগ কোয়েশ্চেন বলি? কারণ হচ্ছে আমরা আসলে উচ্চারণের দিক থেকে আমেরিকানকে বেশি ফলো করি, আর রিটেনের দিক থেকে সাধারণত আমরা ব্রিটিশ ফলো করে থাকি। তো এই কারণ হচ্ছে কি আমরা সাধারণত এটাকে ট্যাগ কোয়েশ্চেন হিসেবেই লিখি। এবার আসি, ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি? আমরা সাধারণত যখন দেখি একজন বক্তা, যে মানে একজন বক্তা স্পিকার একজন লিসেনারকে যে সমর্থন চেয়ে যে প্রশ্ন করে, ধরো আমি একটা কথা বললাম, কথা বলে শেষে একটা প্রশ্ন করলাম যে মানে কনফার্ম হওয়ার জন্য আমি যে কথাটা বলছি ও কি শুনছে কিনা বা এটা বুঝতে পারছে কিনা, এই যে একটা রিপিট কোয়েশ্চেন করে দিলাম, সেটাকে আমরা বলি ট্যাগ কোয়েশ্চেন। ব্যাপারটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ এরকম, চিন্তা করেন যে আপনারা ওয়াজ মাহফিল আমরা সবাই দেখি, ওয়াজ দেখি। ওয়াজে যেরকম ধরেন তাহিরি হইতে মানে আরো যে হুজুরগুলো আছে আর কি, ওরা বলে না ঠিক কিনা। এই যে সে একটা প্রথমে একটা বক্তৃতা দিল, দিয়ে বলে যে ঠিক কিনা। তো এই যে ঠিক কিনা ছোট্ট করে প্রশ্নটা করছে, এটাই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ঠিক আছে, মানে একটা সেন্টেন্সের শেষে ছোট্ট করে একটা প্রশ্ন জুড়ে দেওয়া, এই জিনিসটাকে বলি আমরা ট্যাগ কোয়েশ্চেন। তার মানে এটার আনসার ওই যে যারা লিসেনার যারা শুনে তারা কি বলে, ঠিক এরকম করে একটা চিল্লাই বলে আর কি, চিল্লাই বলেন ঠিক কিনা। আচ্ছা যাই হোক, তো এই যে ঠিক কি না, এটা হচ্ছে একটা ট্যাগ কোয়েশ্চেন, মানে হচ্ছে সে সমর্থন চাচ্ছে এদের থেকে, মানে কনফার্মেশন, কনফার্ম হচ্ছে সে। তো এই জিনিসটাকে বলে আমরা ট্যাগ কোয়েশ্চেন। তার মানে ট্যাগ কোয়েশ্চেনকে আমরা কনফার্মেশন কোয়েশ্চেনও বলতে পারি। আচ্ছা, ট্যাগ কোয়েশ্চেনের কিছু ছোটখাটো নাম আছে। নামগুলা কি? একটা হচ্ছে টেইল কোয়েশ্চেন, টেইল কোয়েশ্চেন। আরেকটা হচ্ছে মিনি কোয়েশ্চেন। তাহলে ট্যাগ কোয়েশ্চেনের দুইটা নাম পাচ্ছি আমরা, একটা হচ্ছে টেইল কোয়েশ্চেন আর একটা হচ্ছে মিনি কোয়েশ্চেন। এখন আমরা জানি টেইল মানে কি, লেজ। তাহলে লেজ কোয়েশ্চেন মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ট্যাগ কোয়েশ্চেনটা সব সময় শেষে যুক্ত হয়, বা প্রশ্নটা সব সময় শেষে আসে। আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই পরীক্ষায় যেভাবে আসে। ধরেন একদম সিম্পল একটা এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি। হি ইজ আ ডক্টর। এটার অ্যান্সারটা হয় ইজেন্ট হি। ঠিক আছে, হি ইজ আ ডক্টর ইজেন্ট হি। তো দেখেন এই প্রশ্নটা সবার শেষে গিয়ে যুক্ত হয়েছে। এই কারণেই বলা হয় যে একটা সেন্টেন্সের শেষ অংশে গিয়ে যে প্রশ্নটা হয়, সেই কারণেই এটাকে বলা হয় টেইল কোয়েশ্চেন। ঠিক আছে, মানে টেইল বলতে কি সব, মানে লেজটা তো একটা প্রাণীর সবার শেষেই থাকে, তো যার কারণে বলা হয় টেইল কোয়েশ্চেন। এরপরে মিনি কোয়েশ্চেন কেন, দেখেন মাত্র দুইটা ওয়ার্ড দিয়েই একটা প্রশ্ন হয়ে গেছে। তার মানে এটা খুব ছোট ভাবে কোয়েশ্চেনটা হয়ে গেছে, এই কারণে এটাকে বলা হয় মিনি কোয়েশ্চেন। তার মানে ট্যাগ কোয়েশ্চেন এর আরেক নাম হচ্ছে মিনি কোয়েশ্চেন, আরেক নাম হচ্ছে টেইল কোয়েশ্চেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি আমরা। তাহলে ট্যাগ কোয়েশ্চেনের আমরা যে মানে ফরম্যাট গুলো বুঝতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে আমরা যেটা বললাম, ট্যাগ কোয়েশ্চেন হচ্ছে সমর্থন চাওয়ার ক্ষেত্রে যে প্রশ্নটা করা হয় ছোট্ট করে, আর ট্যাগ কোয়েশ্চেনটা সবসময় শেষে হয়, সে যার কারণে এর নাম টেইল কোয়েশ্চেন হয়ে গেছে। আরেকটা হচ্ছে এটা যেহেতু খুব ছোট হয় সে কারণে বলা হয় মিনি কোয়েশ্চেন।
ঠিক আছে, এবার আসি আমরা ট্যাগ কোয়েশ্চেন পরীক্ষায় কিরকম। এই যে পরীক্ষায় কিন্তু এভাবে আসে প্রশ্নগুলো এভাবে আসে। এখন আমরা এটা কিভাবে সলভ করব, কোনো মেথড আছে কিনা বা কোন স্টেপগুলো আমরা ফলো করতে হবে। ঠিক আছে, এটা ভালো করে আপনারা খেয়াল করবেন, কারণ হচ্ছে এই যে ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা আপনাদের 9-10 এর সবচেয়ে সহজ টপিক। তো আসি এইটার ক্ষেত্রে আমরা কিছু স্টেপ ফলো করব। তার আগে আমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে আমরা হয়তো অক্সিলারি ভার্ব আর প্রোনাউন চিনি। অক্সিলারি ভার্ব, প্রোনাউন, এই দুইটা ছাড়া কখনোই ট্যাগ কোয়েশ্চেন করা যাবে না। প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব বসে। তার মানে ট্যাগ কোয়েশ্চেনে শুধুমাত্র প্রোনাউন আর অক্সিলারি ভার্ব বসবে। এটা ছাড়া ট্যাগ কোয়েশ্চেন কখনোই হবে না। হয়তো প্রোনাউন অক্সিলারি ভার্ব দুইটা বসেই একটা ট্যাগ কোয়েশ্চেন হয়। তার মানে হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখানে আমরা কিছু স্টেপ ফলো করব, কিছু স্টেপস আমরা ফলো করতে হবে আমাদেরকে। ফার্স্ট ওয়ান হচ্ছে কি আমাদের অক্সিলিয়ারি নাকি মেইন ভার্ব দেখতে হবে। অক্সিলিয়ারি নাকি মেইন ভার্ব। তো আমরা একটু পরে অক্সিলারি ভার্বের যে কন্ট্রাক্টেড ফর্মগুলো আছে বা নেগেটিভ ফর্ম আছে সেগুলো দেখানোর ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের লিস্টটা নিয়ে আসব। আর যেটা অক্সিলারি লিস্টে থাকে না সেটাই হবে মেইন ভার্ব। মানে অক্সিলারি লিস্টে আপনি যাকে খুঁজে পাবেন না মনে করতে হবে সেই হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, অক্সিলারি নাকি মেইন ভার্ব, এটা অনেক বড় একটা সাবজেক্ট ম্যাটার ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে, যে অক্সিলারি নাকি মেইন ভার্ব আপনাকে চিনতে হবে। অক্সিলারি ভার্ব যদি হয় ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব বসে যায়। মানে সে যদি অক্সিলারি হয় অক্সিলারিটা বসে যাবে, কিন্তু মেইন ভার্ব কখনো ট্যাগ কোয়েশ্চেনে বসতে পারে না। কিন্তু দেখেন এখানে আমরা লিখছি অক্সিলারি ভার্ব বসে, ট্যাগে শুধুমাত্র কি বসে, অক্সিলারি বসে। দ্যাট মিন্স মেইন ভার্ব তো বসতে পারে না। তো মেইন ভার্ব যেহেতু বসতে পারে না সে কারণে আমাদেরকে বসাইতে হবে ডু, ডাজ, ডিড। এখন কথা হচ্ছে ডু ডাজ ডিড কি, ডু ডাজ ডিড কিন্তু অক্সিলারি ভার্ব। তো এই অক্সিলারি ভার্বটা সবসময় মেইন ভার্বের প্রতিনিধি হিসেবে কাজ করে। ডু ডাজ ডিড হচ্ছে বলা হয় যে মেইন ভার্বের এজেন্টেরা প্রতিনিধি হিসেবে কাজ করে। এরপর আসেন সেকেন্ড যে জিনিসটা আমাদের নোটিস করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্সটা সেন্টেন্স অ্যাফার্মেটিভ নাকি সেন্টেন্সটা নেগেটিভ। সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি সেন্টেন্সটা নেগেটিভ। যদি হয় সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ মনে রাখতে হবে ট্যাগ কোয়েশ্চেন কিন্তু নেগেটিভ হবে, কারণ ট্যাগ কোয়েশ্চেন তার বিপরীত হয়। এটা অ্যাফার্মেটিভ মানে হচ্ছে এটা নেগেটিভ, আবার ট্যাগ যদি নেগেটিভ হয় সেন্টেন্স হবে অ্যাফার্মেটিভ। তাহলে সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ নেগেটিভ। ঠিক আছে, সেন্টেন্স অ্যাফার্মেটিভ হলে ট্যাগ হবে কি, নেগেটিভ। আবার সেন্টেন্স যদি নেগেটিভ হয় ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, বাংলায় বললে বাক্য যদি হা বোধক হয় ট্যাগ হবে না বোধক, আর বাক্য যদি না বোধক হয় ট্যাগ হবে হা বোধক। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাটার। এরপর আসেন প্রোনাউন অফ দ্য সাবজেক্ট। আমাদের সবসময় সাবজেক্টের প্রোনাউন জানতে হবে। কেন আমরা এখানে লিখছি প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব বসে, আর কিছু বসে না কিন্তু। তাহলে প্রোনাউন এবং অক্সিলারি ভার্ব যেহেতু বসে আমাদেরকে প্রোনাউন তো বসাতেই হবে। তার মানে প্রোনাউন অফ দ্য সাবজেক্ট, আমাদের সাবজেক্টের প্রোনাউন জানতে হবে। ধরেন কোন একজন ব্যক্তির নাম দেওয়া আছে সাফি, সাপোজ সাফি একজন ব্যক্তির নাম। তো এখন আমরা তো সাফির নামটা বসাই দিতে পারবো না। কেন? কারণ ট্যাগ কোয়েশ্চেনে কখনোই প্রোনাউন বসে না, নাউন বসে না, প্রোনাউন বসে সবসময়। কি বসে? প্রোনাউন। দ্যাট মিনস সাফি হচ্ছে একজন পুরুষ, বেড়া। তো আমাদের কি লিখতে হবে? হি লিখতে হবে, ওইটাই। তাহলে প্রোনাউন অফ দ্য সাবজেক্ট জানতে হবে, প্রোনাউন অফ দ্য সাবজেক্ট। এরপরে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে এটা এটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমি মনে করি, সেটা হচ্ছে প্রশ্ন সহ লিখতে হবে। অনেকে আমরা ভুল করি, শুধু অ্যান্সার লিখে চলে আসি। ট্যাগ কোয়েশ্চেনে যদি আমরা শুধু অ্যান্সার লিখি তখন আমাদেরকে নাম্বার দিবে না। ঠিক আছে, কারণ হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনে এটা ম্যান্ডাটরি, সেটা হচ্ছে আপনাকে প্রশ্ন সহ লিখতে হবে। প্রশ্ন সহ লিখতে হবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রশ্ন সহ লিখতে হবে। প্রশ্ন সহ লিখতে হবে।
প্রশ্ন সহ লিখতে হবে এবং শেষে প্রশ্নবোধক দিতে হবে। যেহেতু এটা কোয়েশ্চেন মার্ক ছাড়া কি কখনো প্রশ্ন হয়? তো সে কারণে হচ্ছে আমাদের এখানে প্রশ্নবোধক দিতে হবে এবং শেষে প্রশ্নবোধক। ঠিক আছে? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার মতে। কেন? কারণ হচ্ছে আপনি প্রশ্নবোধক না সব করছেন আপনি, কিন্তু প্রশ্নবোধকটা দেন নাই, পুরা নাম্বার কাটা। সব করছেন আপনি কিন্তু প্রশ্ন সহ লিখেন নাই, পুরা নাম্বারটা কাটা। তার মানে পরিশ্রমটা পুরাই বৃথা যাবে আপনি যত রুলসই জানেন কিন্তু এই জিনিসটা না করলে। তো এটাই হচ্ছে গিয়ে আমাদের মাথায় রাখা উচিত। সেটা হচ্ছে আমাদের এই ৪ টা স্টেপকে ফলো করে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব। আমরা আগে বেসিকটা রাখি। বেসিকটা রাখার পরে আমরা সবকিছু এপ্লাই যখন করব তখন আপনারা খাতা থেকে এটা মানে খাতায় লিখে রাখেন সুন্দর করে। এটা আপনারা বের করবেন, বের করে মিলাবেন। মিলিয়ে করবেন তাহলে দেখবেন খুব সহজ লাগতেছে ট্যাগ কোয়েশ্চেনটা। তাহলে এই ৪ টা স্টেপ আমরা লিখলাম। এবার হচ্ছে আমাদেরকে ১ম এ যেটা করতে হবে অক্সিলারি ভার্বটা চিনতে হবে, মেইন ভার্বটা চিনতে হবে, অ্যাফার্মেটিভ কিভাবে হয়, নেগেটিভ কিভাবে হয়, প্রোনাউন কারা হয় এগুলা জানলেই আমরা ট্যাগ কোয়েশ্চেনটা করতে পারবো। ঠিক আছে? তাহলে আমরা এবার আসি পরবর্তীতে। তাহলে আসি আমরা ১ম এ অক্সিলারি ভার্ব। তাহলে এটা আমি মুছে দিলাম। দ্রুত লিখে নিন যারা এখনো লিখেননি। আচ্ছা। তাহলে এবার আসি আমরা পরবর্তীতে। সেটা হচ্ছে আমাদেরকে অক্সিলারি ভার্বগুলা চিনতে হবে। অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমাদের এখানে একটা ইম্পর্টেন্ট ম্যাটার হচ্ছে তাদের নেগেটিভ ফর্ম জানা। তাদের নেগেটিভ ফর্ম বা যেটাকে বলি আমরা কন্ট্রাক্টেড ফর্ম। ঠিক আছে? বা সংক্ষিপ্ত যেটা। আর নেগেটিভ ফর্মের ক্ষেত্রে যেমন ধরেন এই ইজ নট। ঠিক আছে? ইজ নট। তো এইটাকে আমরা লিখতে মানে ইজ নট কে আমরা মানে সংক্ষিপ্ত করে কি লিখি? ইজন্ট। ঠিক আছে? এটা কিন্তু ভাষার ক্ষেত্রে ভাষাটাকে সংক্ষিপ্ত করে, সুন্দর করে, সহজ করে। তাহলে ইজ নট হলে আপনাকে বেশি সময় নিয়ে একটা সেন্টেন্স উচ্চারণ করতে হচ্ছে। ইজন্ট তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে গিয়ে হ্যাঁ, এক্সাম অনলাইনে হবে ভাইয়া। আচ্ছা, তাহলে ইজন্ট একটা হচ্ছে কি ইজ নট কে আমরা সংক্ষিপ্ত করলে কি হয়? ইজন্ট। এই যে সংক্ষিপ্ত করা এটাকে বলি আমরা কন্ট্রাক্টেড ফর্ম। কি বলে? কন্ট্রাক্টেড। ঠিক আছে? কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাক্টেড মানে কি? সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত অথবা সংকুচিত বলে। হ্যাঁ, তো আমরা সংক্ষিপ্ত বলি সিম্পলি। তাহলে এই যে এদের সবগুলার কিন্তু আমাদের কন্ট্রাক্টেড ফর্মটা জানতে হবে। কারণ হচ্ছে ট্যাগ কোয়েশ্চেনে যদি আমরা ভালো করতে চাই আমাদের কিন্তু কোনোভাবে নাম্বার কাটানো যাবে না। আর এই জিনিসটা কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক কাজে লাগবে। তাহলে ইজ নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে কি ইজেন্ট। এখন এই যে সেম ভাবে ধরেন যদি হয় আর নট এটাকে আমরা কি বলি? আরএন্ট। আমি নিচের গুলো মুছে দিচ্ছি। ঠিক আছে? আরএন্ট তারপরে ওয়াজ নট কে আমরা কি লিখি? ওয়াজেন্ট। এখানে সবচেয়ে বড় ঝামেলাটা লাগে কোথায়? সেটা হচ্ছে অ্যাম নট। অ্যাম নট এর কিন্তু কোনো কন্ট্রাক্টেড ফর্ম অ্যাম রিলেটেড নাই। অ্যাম নট এর কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আরএন্ট। ঠিক আছে? অ্যাম নট এর কন্ট্রাক্টেড ফর্ম কি? আরএন্ট। হ্যাঁ, অনেকে বলে যে এটা তো ভাই এইন্ট একটা ফর্ম আছে। হ্যাঁ, কিছু বইতে এইন্ট দেওয়া আছে। কিন্তু আসেন এই যে এইট দেওয়া থাকলেও কেন আমরা এটা প্রেফার করব না? মানে এন্ড তো এম নট এর সাথে এন্ড তো খুব সুন্দর যায়, মিলে সুন্দর লাগে। হ্যাঁ, মানে আবেগ একটা জন্মায় এটার ক্ষেত্রে। কিন্তু ব্যাপারটা হচ্ছে আসলে যদি আমরা এন্ড লিখি সেক্ষেত্রে ভুল হবে। কেন? এটা একটা ইনফর্মাল ওয়ার্ড। ইনফর্মাল মানে কি? অনানুষ্ঠানিক। আমরা কিন্তু ইংরেজি ফর্মাল ইংলিশ ইউজ করি। এইন্ট হচ্ছে ইনফর্মাল। এখন কথা হচ্ছে এইন্ট কিন্তু আগে ফর্মাল ছিল। কিন্তু এখন সেটা কি হয়ে গেছে? ইনফর্মাল হয়ে গেছে। কিন্তু কেন?
মানে এইটা তো আগে ফর্মাল ছিল, এখন কেন ইনফর্মাল হয়ে গেছে? তো এটা ব্যাপারটা হচ্ছে গিয়ে আসলে একটা জিনিস বেশি সস্তা হয়ে গেলে সেটার আর দাম থাকে না। এরকমই। কিরকম? প্রথমে am not ছিল। এটাকে যখন কন্ট্রাক্টেড ফর্ম তারা বানাইছিল, সেটা বানাইছিল যে am it। এটা ছিল ১৬১৮ সালের দিকে। ১৬১৮ সালের দিকে তারা am not কে am it বলতো। এটা পরে ভাষাকে আরেকটু সহজ করতে ওরা বানাইলো and। ঠিক আছে? এখন and থেকে এটাকে সুন্দর করার জন্য তারা নিয়ে আসছে ain't, পরে চেঞ্জ করে এটাকে বানাইছে কি ain't। তাহলে am not কি হয়ে গেছে? ain't হয়ে গেছে। এখন কথা হচ্ছে যখন এটা ain't হয়ে গেছে তখন নেটিভ স্পিকার যারা আছে বা লোকাল ইংরেজ যারা আছে তারা কি করছে? সব ক্ষেত্রে এটাকে ব্যবহার করা শুরু করছে। কিরকম? ওরা is not এর জায়গায় লেখা শুরু করছে ain't, are not এর ক্ষেত্রেও লেখা শুরু করছে ain't। তারপরে তারা এই যে হ্যাভ নট এর ক্ষেত্রেও লিখে শুরু করছে ain't। মানে ব্যাপারটা হচ্ছে তারা যে কোনো অক্সিলারি ভার্বকে ব্যবহার করতে গিয়েই নেগেটিভ ain't লিখে ফেলতেছিল। তো যার কারণ হচ্ছে গিয়ে তখন পরে ওরা ডিসিশন নিল না ain'টাকে আর ফর্মাল লিখা যাবে না। এর ফলে একটু অ্যাম্বিগুইটি চলে আসছে, মানে অস্বচ্ছতা চলে আসছে। ব্যাপারটা হচ্ছে সবাই হচ্ছে এখন যে যেভাবে পারতেছে ইউজ করতেছে, এখন বোঝা যাচ্ছে না আসলে এই ain'টা দিয়ে কি বুঝাইছে। এটা কি হ্যাভ, হ্যাজ, না ইজ, না আর, নাকি ওয়াজ, বুঝাই যাচ্ছে না। তো এই কারণে তারা আবার ডিসিশন নিল যে না, আমরা এটা ইউজ করব না, আমরা এখানে ওরা চলে গেছে আরে। তো এই কারণে হচ্ছে গিয়ে ওরা এটাকে ইনফর্মাল ঘোষণা করছে। ইনফর্মাল ঘোষণা করে তারা ফর্মাল হিসেবে রাখছে আর নট কে। তার মানে অ্যাম নট এর ফর্মাল ইংলিশ কন্ট্রাক্টেড ফর্ম হচ্ছে আরেন্ট। এইন্ট লেখাটা ইনফর্মাল। ঠিক আছে? এটা আশা করি এটার হিস্ট্রিটা আপনারা বুঝতে পারছেন। অয়াস, অয়ার নট কে আমরা লিখি ওয়ারেন্ট। মানে এগুলার ক্ষেত্রে জাস্ট নট কে এভাবে নিয়ে আসলেই হচ্ছে, এই অ্যাপোস্ট্রফি দিয়ে শর্ট ফর্মে নিয়ে আসলেই হচ্ছে, আর কিছু না। তাহলে am is আর was were। ডু নট কে আমরা কি লিখি ডোন্ট, ডু নট, ডোন্ট। ডিড নট এটাকে আমরা কি বলি ডিডন্ট। এরপর হচ্ছে ডাজ নট, ডাজ নট কে আমরা কি লিখি ডাজেন্ট। তারপরে আসি আমরা হ্যাভ নট কে আমরা কি লিখি হ্যাভেন্ট। হ্যাজ নট কে আমরা কি লিখি হ্যাজেন্ট। হ্যাড নট কে আমরা কি লিখি হ্যাডেন্ট। তবে এগুলোর ক্ষেত্রে বিশেষ কোনো চেঞ্জ না, আর কন্ট্রাক্টেড ফর্ম লাগবে। কন্ট্রাক্টেড ফর্ম ছাড়া ট্যাগ কোয়েশ্চেন হবে না। এই কারণে হচ্ছে আমরা কন্ট্রাক্টেড ফর্মগুলো শিখতেছি। হ্যাঁ, না হয়তো আমরা ইজ নট লিখতে পারতাম, কিন্তু ইজ নট লিখলে সেটা ট্যাগ কোয়েশ্চেন হবে না। ট্যাগ কোয়েশ্চেনের ক্ষেত্রে সবসময় কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। সবসময় মাথায় রাখতে হবে নেগেটিভ হলেই কন্ট্রাক্টেড ফর্মই লাগবে, অন্য ফর্ম লিখলে হবে না, সবসময় কন্ট্রাক্টেড ফর্ম লাগবে। ঠিক আছে, এবার আমরা কিছু জিনিস লিখলাম। এখানে আমরা এখনো মডাল অক্সিলারি গুলো লিখি নাই, বাকি অক্সিলারি গুলো লিখি। তাহলে এগুলো আমি মুছে দিলাম। মডাল অক্সিলারি ক্ষেত্রে দুই তিনটা নিয়ে একটা ঝামেলা হয় সাধারণত শিক্ষার্থীদের মধ্যে। তার মধ্যে প্রথমটা কি, সেটা হচ্ছে ক্যান নট, এটাকে আমরা কান্ট। ঠিক আছে, কান্ট। এখন এখানে যে ঝামেলাটা তোমরা করো সেটা হচ্ছে গিয়ে অনেকেই এভাবে লিখে, অনেকে ক্যান্টকে এভাবে লিখে। তো এটা হচ্ছে গিয়ে আসলে এই ধরনের কোনো ওয়ার্ডই নাই পৃথিবীতে। এই ওয়ার্ডটার কোনো অস্তিত্ব নাই। এটা হচ্ছে সম্পূর্ণরূপে একটা ভুল ওয়ার্ড। এটা এই ধরনের কোনো ইয়া হবে না। সবসময় মাথায় রাখতে হবে যখন কন্ট্রাক্টের ফর্ম আসবে তখন অ্যান কিন্তু একটা হয়ে যাবে, এই একটা অ্যান বাদ পড়বে। তাহলে এটা হচ্ছে ক্যান্ট। উইল নট, এটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে বলি ওন্ট। কি বলে ওন্ট। এরপরে শ্যাল নট, এটাকে কন্ট্রাক্টেড ফর্মে কি বলে শ্যাট। এরপরে যদি আসি কুড,
নট, এটার ক্ষেত্রে হবে কুডন্ট, শুড নট, এটার ক্ষেত্রে হবে শুডন্ট। যদি আসে আমরা উড প্লাস নট, সেটা হচ্ছে উডন্ট। মে এর সাথে যদি আমরা নট যুক্ত করি সেটা হয় কি মেয়ন্ট। এরপরে মাইট, নট যুক্ত করলে কি হবে মাইটেন্ট। মে মাইট, মাইটেন্ট। এগুলা লিখে রাখবেন, লিখলে যে যেমন একবার প্র্যাকটিস হবে তেমনই এটা মুখস্থ হয়ে যাবে, ভালো করে মাথায় ঢুকে যাবে। তাহলে মাইটেন্ট পর্যন্ত গেল। এবার আসি আমরা নিড, এর সাথে নট যুক্ত করলে কি হচ্ছে নিডন্ট। ডেয়ার সাথে নট যুক্ত করলে কি হবে ডেয়ারেন্ট। তারপরে ইউজড বা ইউজ, মানে ইউজ প্লাস নট কি হবে ইউজেন্ট। অট টু এর কন্ট্রাক্টেড ফর্ম নেই। তাহলে কি আছে সেটা হচ্ছে শুডন্ট। বুঝতে পারছেন, তারা শুড ব্যবহার করে, তারা অটের জায়গায় কি ব্যবহার করে অট নট না লিখে তারা লিখে শুডন্ট। তাহলে আমেরিকান ইংলিশে অট টু এর কন্ট্রাক্টেড ফর্ম নেই, তারা শুডন্ট ব্যবহার করে। এখানে আমি লিখে দিই সেটা, তারা শুডন্ট ব্যবহার করে। বুঝা গেছে জিনিসটা? এবার আসি, আমরা আশা করি বুঝতে পারছি। আরেকবার বলে, আমেরিকান ইংলিশে অট টু এর কন্ট্রাক্টেড ফর্ম নেই, তারা এর পরিবর্তে শুডন্ট ব্যবহার করে থাকে। ওকে, এবার আসি আমরা নেগেটিভ ওয়ার্ড শিখি। মানে এই যে আমরা এই ট্যাগের ক্ষেত্রে ফার্স্ট এই স্টেপগুলো দেখছি যে সেন্টেন্স যদি হয় অ্যাফার্মেটিভ ট্যাগ হবে নেগেটিভ, আবার সেন্টেন্স যদি হয় নেগেটিভ ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তো এখন আমাদের সব সময় তো নো দিয়ে নো নট এগুলা দিয়ে নেগেটিভ বোঝায় এমন না, এরকম অনেকগুলা শব্দ আছে যারা হচ্ছে একটা সেন্টেন্সে থাকা মানেই সেন্টেন্সটা নেগেটিভ। তার মানে এই যে ওয়ার্ড গুলা থাকলে আমরা যদি নো চিন্তা করি, আমরা যদি মনে করি যে শুধু নো থাকলে সেটা নেগেটিভ, তখন হচ্ছে আপনি মানে কোনো নেগেটিভ ওয়ার্ড দেখলে সেটাকে মানে ডিটেক্ট করতে পারবেন না, কি রে মানে ওয়ার্ডটা তো আমি কখনো দেখি নাই। তো এই কারণ হচ্ছে কি অবশ্যই এগুলো আমাদের মাথায় ভালো করে গেঁথে রাখতে হবে। সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড নো ছাড়াও অনেক আছে। প্রথমে আমরা নো এর গুলো আগে লিখি, যেমন নো, নট, নো ওয়ান, নান, নাথিং, নেইদার। হ্যাঁ, এটার উচ্চারণ অনেকে নাইদার করে, অনেকে নিদার করে। এটা আমি উচ্চারণটা আপনাদের ক্লিয়ার করছিলাম, ঠিক আছে? উচ্চারণটা আমি এই যে লকডাউনের কিছুদিন আগেই, আই থিঙ্ক সো লকডাউনের আগের ক্লাসটাতেই মনে হয় আমি তোমাদেরকে এই যে এটার উচ্চারণটা ক্লিয়ার করছি। এটা কি আসলে নেইদার নাকি নাইদার, ঠিক আছে? আজকে আরেকবার বলে দেই যারা সেদিন পাও নাই তাদের জন্য। নেইদার, আরেকটা হচ্ছে এই যে আইদার বা ইদার বলি আমরা, ঠিক আছে? এটার উচ্চারণ কি হয় নাইদার নাকি নিদার? এটা কি আইদার নাকি ইদার? আইদার এটা হচ্ছে লং ভাওয়েল, লং করেছেন হচ্ছে আই। আচ্ছা, এটা সাধারণত ইউকে মানে যুক্তরাজ্য বা ব্রিটিশরা করে। আর নিদার বা ইদার উচ্চারণ করে আমেরিকানরা, ঠিক আছে? এটা উচ্চারণ করে আমেরিকানরা, এটা উচ্চারণ করে ব্রিটিশরা। এখন কথা হচ্ছে এটা আমরা কেন দেখাচ্ছি, কেন হচ্ছে আমাদের উচ্চারণ কিন্তু বেশিরভাগই আমেরিকান।
আমরা বেশিরভাগই উচ্চারণ করে থাকি আমেরিকান উচ্চারণ, আর লিখার ক্ষেত্রে বেশি মানে লিখে থাকি ব্রিটিশ সিস্টেমে। তো এই কারণ হচ্ছে যেহেতু আমাদের উচ্চারণের সিস্টেমটা সবচেয়ে বেশি আমেরিকান, দ্যাটস ওয়াই আমাদের ইদার বা নিদার উচ্চারণ করা বেটার, এটা আমি মনে করি। ঠিক আছে, আশা করি উচ্চারণের এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আসি আমরা নো, নট, নো ওয়ান, নান, নাথিং, নিদার। এরপর আর কিভাবে নেগেটিভ হয়, যদি সেখানে সেলডম থাকে, মানে সেলডম মানে হচ্ছে নেই বললেই চলে। এরপর হচ্ছে হার্ডলি, এরপর হচ্ছে রেয়ারলি, এরপরে হচ্ছে বেয়ারলি, এরপরে হচ্ছে স্কার্সলি, তারপরে হচ্ছে ফিউ, লিটল, ফিউ লিটল, এরপরে আরেকটা হচ্ছে ইয়েট। তো এই যে এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এগুলা থাকলে ওই সেন্টেন্সটার ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। এগুলার মানে কোনো সেন্টেন্সে যদি এরা থাকে, আমরা ট্যাগটাকে কি লিখবো, অ্যাফার্মেটিভ লিখবো। ঠিক আছে, আর এখানে এগুলোর অর্থ সেলডম, হার্ডলি, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, ফিউ, লিটল, এই সবগুলার অর্থ হচ্ছে নেই বললেই চলে, মানে এত বেশি সামান্য যে নেই বললেই চলে এদের অর্থ। ঠিক আছে, তাহলে আমরা নেগেটিভ ওয়ার্ডের সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আমরা চলে আসি প্রোনাউনে। সাবজেক্টিভ প্রোনাউন গুলা যেগুলো আছে, মানে যারা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, যারা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে তারাই বসবে। এখন সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে বলতে হচ্ছে সাবজেক্টিভ, আমরা পার্সোনাল প্রোনাউনে যেমন আই হচ্ছে সাবজেক্টিভ, মি হচ্ছে অবজেক্ট ফর্ম। তো মিটাকে আমরা সেন্টেন্সের সাবজেক্ট, সরি, ট্যাগ কোশ্চেনে আনতে পারবো না, আমরা আনতে হবে আই কে। তো এই জিনিসটা হচ্ছে সাবজেক্টিভ গুলো আনতে হবে। তাহলে আমরা লিখি আই, হি, ইউ, শি, ইট। আরো কি কি হয়, ওয়ান, দে, তারপরে হচ্ছে উই, হেয়ার, দেয়ার। তাহলে ওয়ানটাও প্রোনাউন হিসেবে কাজ করতে পারতেছে, ওয়ান প্রোনাউন হিসেবে কাজ করে, হেয়ার প্রোনাউন হিসেবে কাজ করে, দেয়ার প্রোনাউন হিসেবে কাজ করে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এরা এরা বসতে পারে। আচ্ছা যাই হোক, তাহলে আই, হি, ইউ, শি, ইট, ওয়ান, দে, উই, হিয়ার, দেয়ার, এই সবগুলাই প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। তার মধ্যে ওয়ান, হেয়ার, দেয়ার, এটার ক্ষেত্রে বিশেষ করে ওয়ানের ক্ষেত্রে একটা নির্দিষ্ট আছে, সেটা হচ্ছে ওয়ান যদি সাবজেক্ট হিসেবে কাজ করে। এগুলো সবগুলো কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করতে হবে, এটা সাবজেক্ট পজিশন, মানে একদম শুরুতে থাকতে হবে। হেয়ারের ক্ষেত্রে এটা সাবজেক্ট হিসেবে থাকতে হবে শুরুতে, মানে আমি শুরুটা লিখে দিই যাদের হচ্ছে তোমরা সিম্পলি বুঝো, শুরুতে থাকতে হবে, এটাও শুরুতে থাকতে হবে। না হয় কিন্তু এমনিতে হেয়ার দেয়ার তো শেষেও থাকে সেন্টেন্সের, তখন তুমি এটাকে ট্যাগ কোয়েশ্চেন অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে এগুলা হচ্ছে সাধারণত প্রোনাউন হিসেবে কাজ করে। এগুলা যে আমরা এতক্ষণ জানলাম প্রোনাউন কারা হয়, তারপর হচ্ছে নেগেটিভ ওয়ার্ড কোনগুলা, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব কোনগুলা, এগুলা এতক্ষণ যে আমরা জানলাম, এগুলাকে এবার আমরা ট্যাগ কোয়েশ্চেনে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা কিছু এক্সাম্পল লিখি। প্রথমে আমি দুই একটা করাই দিব, বাকিগুলো হচ্ছে আপনারা চেষ্টা করবেন। প্রথমে একটা এক্সাম্পল দিই, যেমন হি ক্যান, একদম সিম্পল একটা দিয়ে বোঝাচ্ছি, হি ক্যান টেক ইট। এই সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, আমরা ট্যাগ কোশ্চেন ফার্স্টে চারটে স্টেপ দিয়েছি। স্টেপগুলো হচ্ছে কিরকম, প্রথম স্টেপটা কি, প্রথম স্টেপটা ছিল যে অক্সিলারি নাকি মেইন ভার্ব, আপনাকে দেখতে হবে সেটা কি এখানে কি অক্সিলারি আছে নাকি মেইন ভার্ব আছে। তো এখানে আমরা অক্সিলারি একটু আগে একটা লিস্ট করেছি বড় করে, ওই লিস্টের মধ্যে দেখবেন ক্যান আছে, তার মানে এখানে ক্যান আছে, এটা একটা অক্সিলারি ভার্ব। যেহেতু এটা অক্সিলারি ভার্ব, আমরা বলছি অক্সিলারি থাকলে অক্সিলারিটা বসে যাবে, দ্যাট মিন্স এখানে বসবে ক্যান। এখন দেখতে হবে এখানে কোনো নেগেটিভ আছে, কোনো নেগেটিভ ওয়ার্ড দেখতেছেন আপনারা, না। তাহলে আমরা কি লিখবো, নট, কারণ এটা যদি অ্যাফার্মেটিভ হয়, মানে হা বোধক, অ্যাফার্মেটিভ মানে কি হা বোধক, তাহলে এই সেন্টেন্স যদি হা বোধক হয়, এই সাইড কি হবে, না বোধক, নেগেটিভ হবে। তাহলে যেহেতু এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড দেখতেছি না, তার মানে এটা হা বোধক। তো এটা হা বোধক হলে এটা তো না বোধক করতে হবে, তাই না? তো সেখানে হচ্ছে এটা আমরা না বোধক করে দিলাম। আর সাবজেক্ট প্রোনাউন এই সেকেন্ড কাজ হচ্ছে আমাদের, মানে আমরা হা বোধক না বোধক তো দেখছি, সেকেন্ড কাজ যেটা ছিল সেন্টেন্স অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ, ওইটাও চেক করা শেষ, নেগেটিভও বসাই ফেলছি আমরা।
এবার লাস্ট থার্ড কাজ কোনটা? থার্ড কাজ হচ্ছে গিয়ে প্রোনাউন অফ দ্য সাবজেক্ট, মানে সাবজেক্টের প্রোনাউনটা কি। তাহলে সাবজেক্টের প্রোনাউন হচ্ছে কি? হি। এখন হি তো প্রোনাউন হিসেবে কাজ করেই, তাহলে কি চেঞ্জ করার দরকার আছে? না, তার মানে হচ্ছে ক্যান্ট হি। আর ফোর্থ কাজ কি বলছিলাম আমি, সেটা হচ্ছে প্রশ্ন সহ লিখতে হবে। প্রশ্ন তো আমি লিখেছি। আর যে শেষে প্রশ্নবোধক দিতে হবে সেটাও কিন্তু আমি দিলাম। তাহলে এইটা গেল আমার, মানে ফার্স্ট টাইম একটা দেখাই দিলাম। এখানে আমরা সব অক্সিলারি নিয়ে এখন একটু প্র্যাকটিস করব। অক্সিলারি। তাহলে এবার আপনাদের জন্য প্রশ্ন। তিনটা প্রশ্ন আছে আপনাদের সামনে। এই তিনটা প্রশ্নের এখন অ্যান্সার সহজ ছিল মনে হয়। প্রথমে আসি আমি, আই এম জাস্ট 22। এখানে যদি আমরা খেয়াল করি, এখানে আমরা যেহেতু অক্সিলারি নিয়ে করতেছি, আমাদের অক্সিলারি আছে, তো অক্সিলারি থাকলে আমরা বুঝছি অক্সিলারিটা আমরা বসাই দেব। এখন এইটা অক্সিলারি হচ্ছে এম। এখন জাস্ট 22, এখানে যদি আমরা খেয়াল করি কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে আমাদের এম এর নেগেটিভ ফর্ম বসাইতে হবে, কারণ এ সাইড অ্যাফার্মেটিভ মানে তো এ সাইড নেগেটিভ, এ সাইড না বোধক। তাহলে এম এর কন্ট্রাক্টেড ফর্ম সেফ হচ্ছে কোনটা? আরএন্ট ইউজ করা। আমরা সেটা লিখে দিয়েছি আপনাদেরকে, আরএন্ট। আর প্রোনাউন অফ দ্য সাবজেক্ট আমরা দেখতেছি যে এখানে প্রোনাউন হচ্ছে কি আই। আই তো প্রোনাউন হিসেবে কাজ করে, তাহলে আমরা কি লিখবো? আই। আর শেষে প্রশ্নবোধক, এটা কিন্তু মাস্ট। আমি আগে বলছি, এটা কিন্তু আমার, মানে আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এগুলা। এরপর আসেন, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। এটার ক্ষেত্রে যদি আপনারা খেয়াল করেন, প্রথমত এখানে ইজ আছে। ইজ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি লিস্টে প্রথমে মনে হয় ইজ দিয়ে তো শুরু করলাম। তাহলে ইজ যেহেতু অক্সিলারি ভার্ব, এখানে কিন্তু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। তাহলে আমাদের এটাকে নেগেটিভ কন্ট্রাক্টেড ফর্মে লিখতে হবে। তাহলে ইজ নট মানে কি? ইজেন্ট। প্রোনাউন অফ দ্য সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্স যেহেতু এটা একটা প্রোনাউন না, আমরা কিন্তু জানি যে ট্যাগ কোয়েশ্চেনে প্রোনাউন ছাড়া কিছু ব্যবহার করা যায় না। ট্যাগ কোয়েশ্চেনে কি রাখতে হবে? প্রোনাউন এবং আরেকটা হচ্ছে অক্সিলারি ভার্ব। দ্যাট মিনস এখানে কোনো প্রোনাউন নাই। তো যেহেতু প্রোনাউন এটা না, তো এটার প্রোনাউন কি? ইকোনমিক্স হচ্ছে একটা বস্তু। বস্তু যেহেতু আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা যদি সিঙ্গুলার হয় হবে ইট, প্লুরাল হলে হবে দে। তো ইকোনমিক্স হচ্ছে একটা সাবজেক্টের নাম, ঠিক আছে? তো সেই কারণে হচ্ছে এটা হবে ইট। তাহলে এটার আনসার হচ্ছে কি? ইজেন্ট ইট। এরপরে শি ডাজন্ট রাইট ওয়েল। এখানে কিন্তু অক্সিলারি আছে ডাজ, আর নেগেটিভ কিন্তু অলরেডি আছে, তাহলে আমি কিন্তু ওইদিকে আমরা নেগেটিভ লিখবো না, তাহলে আমরা লিখবো ডাজ। আর সাবজেক্টটা হচ্ছে কি? শি। যেহেতু সাবজেক্টটা শি, তাহলে আমরা কি লিখবো? শি, কারণ শি তো প্রোনাউন হয়। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অক্সিলারি ক্ষেত্রে কিছু প্র্যাকটিস। এবার আসি আমরা পরবর্তীতে। তাহলে এগুলো হচ্ছে অক্সিলারি নিয়ে আমরা কিছু প্র্যাকটিস করলাম। এখন তো মেন ভার্ব নিয়ে করা উচিত, তাই না? তাই মেন ভার্ব নিয়ে করি আমরা। মেন ভার্ব, মেন ভার্বের ক্ষেত্রে ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে মেন ভার্বের এরা মানে অক্সিলারি, এরা এরা কিন্তু অক্সিলারি। হ্যাঁ, তো এরা মেন ভার্ব এজেন্ট হিসেবে কাজ করে, মেন ভার্বের এজেন্ট হিসেবে কাজ করে। এবার আসি আমরা কিছু এক্সাম্পল দেওয়া যাক। ফার্স্ট আমি একটা দেই, যেমন হি ওয়াক্স স্লোলি। হি ওয়াক্স স্লোলি, আমরা ফার্স্ট একটা কোয়েশ্চেন দিলাম। এক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, আমরা বলছি যে মেইন ভার্ব যদি থাকে, এখানে কিন্তু অক্সিলারি নাই। অক্সিলারি লিস্ট আমরা একটা যেটা দিয়েছিলাম, সেখানে কিন্তু ভার্ব এই যে ওয়াক্স কোথাও নেই। দ্যাট মিনস এটা হচ্ছে মেইন ভার্ব। তো মেইন ভার্ব হলে আমরা বলছি হয়তো ডু, নয়তো ডাজ, নয়তো ডিড বসবে। তো এখন ডাজ কখন বসে? যখন প্রেজেন্ট টেন্স কিন্তু অ্যাজ বা ইএস যুক্ত থাকে। তাহলে আমরা খেয়াল করলে দেখবো এখানে অ্যাজ বা ইএস যুক্ত আছে। আর পাস্ট টেন্স হলে, মানে অতীতকাল হলে, তখন আমরা ব্যবহার করি কি? ডিড। আর প্রেজেন্ট টেন্স কিন্তু অ্যাজ বা ইএস নাই, তখন কি হবে? ডু। এবার আসি আমরা, তাহলে এখানে অ্যাজ বাই অ্যাজ আমরা যুক্ত দেখতেছি। তাহলে আমাদের ফার্স্ট কাজ যেটা থাকে সবসময়, সেটা বললাম যে আমরা ফার্স্ট স্টেপে আমরা কি চেক করবো? কোনো অক্সিলারি আছে কিনা। তো এখানে অক্সিলারি নাই। অক্সিলারি নাই মানে কি? এখানে মেইন ভার্ব আছে। তো মেইন ভার্ব থাকলে আমরা ডু অথবা ডাজ অথবা ডিড ব্যবহার করব। যেহেতু এখানে অ্যাজ বাই অ্যাজ যুক্ত আছে, আমরা ব্যবহার করব কি? ডাজ।
এখন দেখতে হবে সেকেন্ড জিনিসটা চেক করতে বলছি কি এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে আমরা জানি যে ট্যাগ কোশ্চেন অবশ্যই নেগেটিভ করতে হবে। দ্যাট মিনস এখানে আমরা নেগেটিভের কন্ট্রাক্টেড ফর্ম বসাইতে হবে কিন্তু। তাহলে ডাজেন্ট। এরপরে প্রোনাউন অফ দ্য সাবজেক্ট, মানে সাবজেক্টের প্রোনাউনটা কি, তো হি তো নিজেই একটা প্রোনাউন হিসেবে কাজ করতে পারে। দ্যাটস ওয়াই আমরা কি বসাবো, হি। তার মানে ডাজেন্ট হি। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি বলছি, সেটা হচ্ছে শেষে অবশ্যই কি দিতে হবে, প্রশ্নবোধক দিতে হবে, না হয় এত পরিশ্রম বৃথা যাবে। তাহলে এই যে ফার্স্ট একটা আমি করে দিলাম, এবার সেকেন্ড গুলা তোমরা করবা। আশিস, আমি একবার কোশ্চেন দিই তোমাদেরকে। ফার্স্ট কোয়েশ্চেন, ঠিক আছে, দেখি এই তিনটা আপনারা কমপ্লিট করেন, আমরা এটা তোমাদেরকে সলভ করে দেওয়া যায়। প্রথমত যদি আসি আমরা, দে ভিজিটেড দ্য প্লেস লাস্ট ইয়ার। এখন এটার ক্ষেত্রে যদি খেয়াল করেন, প্রথমত এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নেই, কারণ হচ্ছে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন আমরা অক্সিলারি ভার্ব চেক করব। তো অক্সিলারি যেহেতু নেই, অক্সিলারি না থাকা মানে মেইন ভার্ব আছেই, কারণ ভার্ব ছাড়া তো টেন্স সেন্টেন্স হয় না, আমরা জানি। তো এখন যেহেতু এখানে মেইন ভার্ব হচ্ছে কি ভিজিটেড, এখানে মেইন ভার্বটা কি, ভিজিটেড। তো যেহেতু এটা ভিজিটেড হচ্ছে মেইন ভার্ব, এখন আমরা বলছি মেইন ভার্বটা কোন ফর্মে আছে। এটা যেহেতু ইডি যুক্ত শব্দগুলো সাধারণত পাস্ট টেন্স হয়, তার মানে এটা হচ্ছে পাস্ট টেন্স। আমাদের বসাইতে হবে কি, ডিড। তাহলে আমরা কি বসাবো, ডিড। এরপরে যদি আসি এখানে নেগেটিভ কোনো ওয়ার্ড আছে কিনা, আমরা যদি খেয়াল করি এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই। তাহলে এখানে আমরা কি যুক্ত করব, নেগেটিভ কোন ফর্মে, কন্ট্রাক্টেড ফর্মে। এরপরে প্রোনাউন অফ দ্য সাবজেক্ট, মানে হচ্ছে সাবজেক্টের প্রোনাউন। তো প্রোনাউন, সাবজেক্টটাই তো প্রোনাউন, তাই না, এটা প্রোনাউন হিসেবে বসছে, তার মানে হচ্ছে আমরা এখানে কি বসাবো, ডিড অ্যান্ড দে। সেকেন্ডটা যদি আসি, আই মেড ইট, মেড হচ্ছে অতীতকাল, তাহলে হবে এটা ডিড। আর যেহেতু কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তাহলে নট লাগাইতে হবে, তাহলে ডিডন্ট। আর প্রোনাউন হচ্ছে আই। এর পরেরটা যদি খেয়াল করে, রনি সাইন দ্য এগ্রিমেন্ট, তো এখানে হচ্ছে সাইন সেম ভাবে এটাও অতীতকাল, তাহলে আমরা কি লিখবো, ডিড। আর কোনো নেগেটিভ ওয়ার্ড যেহেতু নাই, নট, তাহলে ডিডন্ট। এখন রনি কি কোনো প্রোনাউন, ঠিক আছে, আমরা একটু আগে প্রোনাউনের ছোট্ট একটা লিস্ট দিচ্ছেন আপনাদেরকে, ওখানে কি রনি ছিল কোথাও? দ্যাট মিনস আপনি কি রনি লিখতে পারবেন না। এই যে রনি হচ্ছে কি একজন মানে পুরুষ, বেড়া। তো বেড়া হলে কি লিখতে হবে, হি। কি লিখতে হবে, হি। তাহলে ডিডন্ট হি। আশা করি বুঝা গেছে। এবার আরেকটা দেই, লাস্ট ওয়ান, এটা দেখি আপনারা পারেন কিনা। শাফি সেলডম কামস হিয়ার। ফার্স্টে চেক করবো অক্সিলারি আছে কিনা, এখানে কোনো অক্সিলারি নেই, তার মানে এখানে আছে কি মেইন ভার্ব। তো মেইন ভার্ব কোন ফর্মে আছে, এস বাই এস। দ্যাট মিনস আমাদের বসাইতে হবে ডাস, তাহলে আমি ডাস বসালাম। এরপরে যদি আমরা খেয়াল করি কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, এই যে নেগেটিভ ওয়ার্ড, ঠিক আছে, এটা হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে আমরা এখানে নট কে লাগাবো কি লাগাবো না, এখানে নট লাগানো যাবে না। দ্যাটস ওয়াই এখানে আমরা কোনো নট লাগাচ্ছি না। এবার প্রোনাউন অফ দ্য সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কি শাফি, শাফি হচ্ছে একটা বেড়া। তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো, হি। তাহলে ডাস হি, তাহলে এটা হবে কি, ডাস হি। তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এবার আসি, এই নেগেটিভ ওয়ার্ডের মধ্যে দুই একটা নিয়ে আমাদের কিন্তু মাঝে মধ্যে ঝামেলা হয়।
তো ওই ঝামেলাটা যেখানে হয় সেটাই আমি এখন ক্লিয়ার করি তোমাদেরকে। একটু আগে আমরা ফিউ, তারপর হচ্ছে লিটল, সেলডম, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি এরকম কিছু নেগেটিভ ওয়ার্ড দেখাইছি। এখন এই নেগেটিভ ওয়ার্ডগুলোর মধ্যে ফিউ ফিউ আর লিটল নিয়ে একটা ঝামেলা আছে ছোট্ট করে, সেটা আমি দেখাই দিচ্ছি কিরকম। যেমন there is a little water. তো এই যে আমরা যে একটু আগে আপনাদেরকে নেগেটিভ ওয়ার্ড শিখাইছিলাম, সেখানে ফিউ লিটল ছিল, কিন্তু আমরা কিন্তু বলি নাই যে আর লিটল নেগেটিভ ওয়ার্ড। আর লিটল কিন্তু অ্যাফার্মেটিভ ওয়ার্ড। তার মানে হচ্ছে শুধু লিটল থাকলে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, কিন্তু আ লিটল বা আফিউ থাকলে সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ ওয়ার্ড, হাবোধক। এটার অর্থ কি? অল্প সংখ্যক বা অল্প পরিমাণ। তার মানে দেয়ার ইজ আ লিটল ওয়াটার, এখানে হচ্ছে অল্প পরিমাণ পানি আছে, দ্যাট মিনস অল্প পরিমাণ, দ্যাট মিনস নেই বললে চলো বা নাই তো বুঝায় নাই, অল্প পরিমাণ আছে। তার মানে এটার অ্যান্সার হবে কি ইজন্ট দেয়ার। আর দেয়ার তো প্রোনাউন হিসেবে বুঝতে পারে, আমরা একটু আগে দেখাইছি সেটা। দেয়ার কি হিসেবে বুঝতে পারে? প্রোনাউন হিসেবে বুঝতে পারে, প্রোনাউনের লিস্টে কিন্তু সেটা আছে, আপনারা খেয়াল করবেন। তাহলে দেয়ার ইজ আ লিটল ওয়াটার, এটার আনসার হচ্ছে ইজন্ট দেয়ার। আচ্ছা, তাহলে এখানে ছোট্ট করে এই জিনিসটা লিখে রাখেন, সেটা হচ্ছে আ ফিউ অথবা আ লিটল অ্যাফার্মেটিভ, এরা নেগেটিভ না, এর হচ্ছে অ্যাফার্মেটিভ। এরপরে শুধু ফিউ অথবা লিটল হচ্ছে নেগেটিভ, এর হচ্ছে কি নেগেটিভ। এটার মধ্যে আরেকটা পার্থক্য আছে, সেটাও আপনাদেরকে দেখা যাচ্ছে। সেটা হচ্ছে প্রথমে ফিউ হচ্ছে কাউন্টেবল, এটা হচ্ছে কার ক্ষেত্রে বসে? কাউন্টেবল। দেখেন আমরা এখানে লিটল বসাইছি, ওয়াটারের ক্ষেত্রে কি বসাইছি? পানির ক্ষেত্রে আমরা লিটল বসাইছি। এই যে পানি যেহেতু গোনা যায় না, গণনা করা যায় না, সেই কারণে এখানে লিটল বসছে, এখানে কিন্তু ফিউ বসে নাই। ফিউ বসানো যাবেও না, কেন যাবে না? কারণ পানিকে গণা যায় না। তার মানে যেগুলা কাউন্টেবল বা কাউন্ট করা যায় তাদের ক্ষেত্রে ফিউ, যাদেরকে কাউন্ট করা যায় না তাদের ক্ষেত্রে লিটল। তার মানে লিটল হচ্ছে আনকাউন্টেবল আর ফিউ হচ্ছে কি কাউন্টেবল। আরেকবার বলছি, ফিউ হচ্ছে আনকাউন্টেবল, ফিউকে মানে ফিউ তাদের ক্ষেত্রে বসে যাদেরকে গণা যায়, আর লিটল তাদের ক্ষেত্রে বসে যাদেরকে গণা যায় না। তো এখানে ওয়াটারকে যেহেতু গণা যায় না, সে কারণে আমরা লিটল লিখছি, আর যদি ওয়াটারকে গণা যায় তো তখন কিন্তু ফিউই লিখতে হইতো। তাহলে এটার আরেকটা এক্সাম্পল দেই যাতে আপনারা বুঝতে পারেন। এটার অ্যান্সার কিন্তু আপনারা করবেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে সেটা বুঝাই। চলে আসছে, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। তো এটার ক্ষেত্রে প্রথমটা হচ্ছে কি নেগেটিভ। কেন? আমরা কি বলছিলাম, যদি শুধু ফিউ থাকে সেটা হচ্ছে নেগেটিভ, দ্যাট মিনস এখানে আমরা নট ব্যবহার করতে পারবো না, এটার আনসার হবে হ্যাভ আই। কিন্তু পরেরটা যদি খেয়াল করি, আফিউ আছে, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ ওয়ার্ড, এটা কিন্তু নেগেটিভ না, এখানে এখনো লেখা আছে আফিউ আর লিটল হচ্ছে অ্যাফার্মেটিভ, মানে হা বোধক, তাহলে ওই সাইড হবে না বোধক, নট লাগাইতে হবে, তাহলে এটা হবে হ্যাভেন্ট আই। তাহলে এটা হচ্ছে হ্যাভ আই, এটা হচ্ছে কি হ্যাভেন্ট আই। এখানে আরো একটা জিনিস অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে গিয়ে যদি আমরা এখানে আবার ব্রিটিশ আমেরিকান আসি, সেক্ষেত্রে দেখেন এখানে হ্যাভ এর পরে কিন্তু কোনো ভার্ব নাই। এই যে হ্যাভ, হ্যাভ এর পরে ফিউ, ফিউ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এরপরে হ্যাভ এর পরে এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস এখানে হ্যাভ এর পরে কিন্তু ভার্ব নাই, দ্যাট মিনস ও কিন্তু অক্সিলারি না। আমরা জানি যে অক্সিলারি মানে সাহায্যকারী, তার মানে সে আরেকটা ভার্বকে সাহায্য করতে আসবে, কিন্তু এখানে সে সাহায্য করে নাই কোনো ভার্বকে, তারপরে কোনো ভার্বই আসে নাই। তো যখন দেখবেন যে হ্যাভ এর পরে কোনো ভার্ব আসে নাই, মানে শুধু হ্যাভ সিঙ্গেল বসছে, সেই ভার্ব মানে মেইন ভার্বের কাজ করছে, তখন সেটাকে আমরা দুভাবে করতে পারি। এক হচ্ছে আমরা আমেরিকান সিস্টেমে আসলে, এটা কিন্তু ব্রিটিশ নিয়ম, আর আমেরিকান নিয়মে আসলে এটার ক্ষেত্রে অ্যান্সার হবে ডোন্ট আই, আর এটার আনসার হবে ডু আই। এখন কথা হচ্ছে কেন? কারণ হচ্ছে আমরা একটু আগে পড়ছিলাম মেইন ভার্বকে সরাসরি নেগেটিভ করা যায় না, মেইন ভার্বের ক্ষেত্রে করতে হয় কি ডু, ডাজ অথবা ডিড। তো
তো এখানে তো যেহেতু সে এখানে অক্সিলারি হিসেবে কাজ করে না, সে মেইন ভার্ব। তো মেইন ভার্ব হলে তার ক্ষেত্রে অবশ্যই ডু অথবা মানে ডু ডাজ ডিড এর কথা বা ডু ডাজ অথবা ডিড এর কিছু একটা লেখার দরকার ছিল, কিন্তু আমরা সেটা না করে আমরা কিন্তু হ্যাভ লিখতে পারছি। এটার কারণ হচ্ছে ব্রিটিশ নিয়ম। ব্রিটিশ ক্ষেত্রে ওরা হচ্ছে ডু ডোন্ট এগুলা লিখে না, তারা হ্যাভ দিয়ে মানে হ্যাভ থাকলে হ্যাভ দিয়ে লিখে ফেলে। তো এটা আমরা লিখি আরেকবার। ঠিক আছে, তাহলে দেখেন এই যে আমরা মাঝে মধ্যে এরকম সেন্টেন্স বলি যে আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম, আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম। দেখেন এখানে কিন্তু আমরা আই হ্যাভেন্ট ইনাফ টাইম বলি না, সাধারণত আমরা কি বলি আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম। দ্যাট মিনস এই হ্যাভটাকে আমরা নেগেটিভ করতে কিন্তু ঠিকই ডু ভার্বের ব্যবহার আনছি। দ্যাট মিনস এখানে কিন্তু আমরা ঠিকই আমেরিকান সিস্টেমটাকে ফলো করছি। যদি এটা আমরা ব্রিটিশ নিয়ম ফলো করতাম, আমরা কিন্তু এভাবে বলতাম আই হ্যাভেন্ট ইনাফ মানি। ঠিক আছে, কিন্তু আমরা সাধারণত কি বলে থাকি আই ডোন্ট হ্যাভ ইনাফ মানি, আই ডোন্ট হ্যাভ ইনাফ টাইম, এভাবে করে আমরা সেন্টেন্স গুলোকে বলে থাকি। দ্যাটস ওয়াই এই যে এইটাই সেম ট্যাগ কোশ্চেনের বেলাও একই রকম, যে এখানে যেহেতু হ্যাভ ভার্ব কাউকে সাহায্য করতে আসে নাই, সে মেইন ভার্ব। তো মেইন ভার্ব হওয়াতে আমরা তার পরিবর্তে যেহেতু এখানে অ্যাজ বাই এস নাই, আমরা ডাজ লিখে নাই। এটা যেহেতু অতীতকাল না, আমরা ডিড লিখে নাই, আমরা কি লিখছি ডু। তাহলে হ্যাভ শুধু হ্যাভ ভার্বের ক্ষেত্রে, বা হ্যাভ ভার্ব না শুধু হ্যাভ, তারপর আছে নিড, তারপরে ডেয়ার, এই তিনটা ভার্বের ক্ষেত্রে যদি আমরা দেখি যে সে কাউকে সাহায্য করতে আসে নাই, সরাসরি মেইন ভার্ব, তখন আমরা ডু ডাজ ডিড দিয়েও করতে পারি, অথবা আমরা যেটা আছে সেটাকে বসায় দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নাই। তার মানে এটা হচ্ছে এই ডু দিয়ে করাটা হচ্ছে আমেরিকান নিয়ম, আমেরিকান। আর হ্যাভ বা হ্যাভেন্ট এটা হচ্ছে গিয়ে ব্রিটিশ, ব্রিটিশ। ঠিক আছে, তাহলে এই হ্যাভ এর ক্ষেত্রে চাইলে দুই ভাবে করা যায়, যদি সে মেন ভার্ব হিসেবে কাজ করে। মেন ভার্ব হিসেবে কাজ না করলে কিন্তু আবার এভাবে করা যাবে না। যদি সে অক্সিলারি হয় তখন তো তুমি ডু ডাজ ডিড আনতে পারবে না, কারণ ডু ডাজ ডিড কোন সময় আনে, যখন মেইন ভার্ব বসে, যা মেইন ভার্ব হিসেবে যখন কাজ করে। সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে বা সেন্টেন্সের ধরন অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেটা হচ্ছে কি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারগেটিভ, তারপর হচ্ছে অবজেক্টিভ আর এক্সক্লেমেটরি। তো এর মধ্যে একটা সেন্টেন্স দিয়ে ট্যাগ করা যায় না, আর সব সেন্টেন্স দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করা যায়, কিন্তু একটা সেন্টেন্স দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করা যায় না। সেটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স তো অটোমেটিকই একটা কোয়েশ্চেন, সেখানে আবার কোয়েশ্চেন করার কোনো কি নাই, প্রয়োজন নাই। সে কারণ হচ্ছে গিয়ে এটা নোট লিখে রাখেন যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হয় না। ইন্টারোগেটিভ সেন্টেন্স এর ট্যাগ কোয়েশ্চেন হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে বাকি সব সেন্টেন্সে ট্যাগ কোয়েশ্চেন হলেও একটা সেন্টেন্সের ট্যাগ কোয়েশ্চেন হয় না, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স।